মির্চি নিবেদন, গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। বইটির সত্য আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। মির্চি গল্প গোল্ড মাইনে আপনাকে স্বাগত। মণিমাণিক্যে ভরা বাংলা সাহিত্যের কিছু কালজয়ী উপন্যাস ও গল্প দিয়ে সাজানো আমাদের এই মির্চি গল্প গোল্ড মাইন। শুরু হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের লেখা উপন্যাস কাঁচের দেওয়াল, অন্তিম পর্ব। প্রযোজনায় ভিজুয়াল অডিও। তোর মায়ের সমস্ত ইজেল, ক্যানভাস, রং, তুলি আমি সব ফেরত পাঠিয়েছিলাম। তবু একটা স্কেচ আমার কাছেই রয়ে গেল। সারা রাতের রক মিউজিকের অনুষ্ঠান শুনতে গিয়ে বৃষ্টি জিমি আর রাজীবের পাল্লায় পড়ে বেরিয়ে গেছে অনুষ্ঠান ছেড়ে। পাশের লেকের ধারে ঝোপঝাড়ের মধ্যে বসে চরম নেশা করল বৃষ্টি, প্রথমবার। তারপর নেশায় বুঁদ হয়ে পড়ে আছে দুটো ছেলের সঙ্গে। কিন্তু জিমি ছেলেটার তো নজর ভালো না, আর বৃষ্টির কোনো হুঁশ নেই। কি হবে এবার? তিনটে ছেলে মেয়ে আচ্ছন্ন অবস্থায় এমনভাবে একে অন্যের গায়ে পড়ে আছে যে কাউকে পৃথক করা যায় না। বৃষ্টি বার কয়েক উঠে বসার চেষ্টা করেছিল, আপনা থেকেই পড়ে গেছে। রাজীব বা বৃষ্টির তুলনায় জিমি অনেক পাকা নেশারু। বৃষ্টিকে সে কাছে টেনে নিল, তার কাঁপা কাঁপা হাত বৃষ্টির বুকের ওপর। বৃষ্টির কোনো অনুভূতিই নেই, তার চোখ লেকের জলে স্থির। ওপার থেকে সোনালি আলো এসে পড়েছে জলে। দেখতে দেখতে বৃষ্টির মনে হচ্ছিল জলটা বুঝি এক্ষুনি লাফ দিয়ে চলে যাবে পৃথিবীর বাইরে। মাঝে মাঝেই জল ফিনকি দিয়ে উঠছে। বৃষ্টি একা সেই দুরন্ত জলের মাথায় ভাসতে থাকল। ঘন ঘন রং বদলাচ্ছে অন্ধকার, কালো, সাদা, নীল, সোনালি, সবুজ। কাল্পনিক তুলি দিয়ে বৃষ্টি রঙগুলোকে ধরার চেষ্টা করল অন্ধকারের ক্যানভাসে। অনেক অনেক দিন পর সে ছবি আঁকছে। আচমকাই বৃষ্টির বুক হু হু করে উঠল। নিজের খেয়ালে 18 বছরের বৃষ্টি একটা খেলা শুরু করতে চেয়েছিল। মাকে না মানার খেলা, বাবাকে যাচাই করার খেলা। সেই খেলাই তার কাছে বুমেরাং হয়ে আসছে। ভাবতে লাগলো, কি করে এখন আমি বাবা মাকে বোঝাবো? এভাবে কষ্ট পেতে আমার একটুও ভালো লাগছে না। এই জিমি, রাজীব সবাই খুব খারাপ। আমার একটাও বন্ধু নেই, একটাও। আচ্ছা, সায়নদীপ কি সত্যি আমার বন্ধু হতে চায়? বৃষ্টির নির্জীব চোখ বিশ্ব ঘুরে খুঁজছে কাউকে। কে সে? রাত্রি 10টায় তিনজনকে ওভাবে পড়ে থাকতে দেখে লেক থানার সাব ইন্সপেক্টর থমকে দাঁড়িয়ে পড়লেন। অঞ্চলটা ভালো নয়, প্রায়শই রাতে তাঁকে রাউন্ডে বেরোতে হয়। কে ওখানে? মুখে জোরালো টর্চের আলো পড়তে বৃষ্টির চোখ আরো ধাঁধিয়ে গেল। আবছা আবছা একটা স্বর কানে আসছে। শেষ পর্যন্ত কে তাকে নিয়ে যেতে এলো? বৃষ্টি আলোর পিছনে শুধু কয়েকটা অস্পষ্ট কায়া দেখল। সাব ইন্সপেক্টরের সঙ্গে আরো দুজন ছিলেন প্লেন ড্রেসে। দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির ছেলে মেয়ে। এত রাতে এখানে বসে হচ্ছেটা কি? পাতা খাওয়া পার্টি? এই চলো ওদের। আরে ওই ছেলেটা না? এই শালা! বৃষ্টির মুখের আরো কাছে আলো এগিয়ে এলো। গভীর রাতে থানা থেকে ফোন পেয়ে জয়া প্রথম ধাক্কায় হতবুদ্ধি হয়ে গেল। রিসিভার ক্রেডেলে রাখতেও ভুলে গেল। দেওয়ালে মাথা ঠেকিয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল।
কাল পরশু দুদিন বৃষ্টি খুব একটা রাত করে ফেরেনি। আজ সন্ধেবেলা জয়া সুধার মুখে শুনেছিল বৃষ্টি নাকি কোথায় ফাংশন শুনতে গেছে, ফিরতে রাত হবে। মনে মনে নিশ্চিন্ত হয়েছিল একটু। যাক, তবু বলে তো গেছে। এটাই এখন জয়ার কাছে বিরাট পাওয়া। ফোনের শব্দ শুনে বাবলু আর সুধাও উঠে এসেছে, দুজনেই জয়ার দিকে নির্বাক তাকিয়ে। জয়ার মুখ কাগজের মতো সাদা, ঠোঁট কাঁপছে। কোনো ক্রমে বলতে পারল, বৃষ্টিকে পুলিশে ধরে নিয়ে গেছে। দিশেহারা জয়া নিজের ঘরে ঢুকলো, একবার বেরিয়ে এলো। কাকে ডাকবো এখন? নিখিলের বাড়িতে ফোন নেই। ফিরোজকে ডাকবো? রমেনদাকে? রমেনদার চারিদিকে অনেক জানাশোনা আছে। সিনিয়র আর্টিস্ট কাউকে বললেও সাহায্য পেতে পারি। প্রকাশদা, মাস্টার মশাই, সুনীলদা। ফোনের কাছে গিয়ে নোটবুক উল্টাতে লাগলো জয়া। পর মুহূর্তে হাত থেকে পড়ে গেল নোটবুকটা। জয়া ভিতরের প্যাসেজে বার ৩-৪ পায়চারি করল। মনে হচ্ছে কেউ তার পাঁজরে তীক্ষ্ণ শলাকা ঢুকিয়ে দিয়েছে। প্রথমে অনুভূতি অসাড় হয়ে গিয়েছিল, তারপরই অসহ্য যন্ত্রণা। এই পরিস্থিতিতে কি যে করতে হয়! অস্থির কাঁপা কাঁপা হাতে জয়া ডায়াল ঘোরাল। রীতা ঘুম চোখে বিছানা থেকেই হাত বাড়িয়েছে। হ্যালো, সুবীরকে একটু ডেকে দেবেন? কে বলছেন আপনি? আমি বৃষ্টির মা, জয়া। খুব আর্জেন্ট দরকার, যদি কাইন্ডলি। দিচ্ছি এক্ষুনি, ধরুন। মাঝে কয়েক সেকেন্ডের নীরবতা। জয়ার মনে হলো কয়েক যুগ। সুবীর ফোন ধরল। হ্যালো, কি হয়েছে? কি হয়েছে বৃষ্টির? কোনো অ্যাক্সিডেন্ট? জয়া প্রাণপণে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছে। আরে কি হলো? কিছু বলছো না কেন? বৃষ্টি কোথায়? এক্ষুনি একবার লেক থানায় আসতে পারবে? বৃষ্টিকে পুলিশ তুলে নিয়ে গেছে। লেকে বসে ড্রাগ নিচ্ছিল। হ্যাঁ, এত রাত্রে? সুবীর প্রশ্ন করতে গিয়েও থেমে গেল। এখন আর ওসব জানার সময় নেই। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। ঘর থেকে ব্যাগ নিয়ে জয়া দৌড়ে বেরিয়েছে রাস্তায়। ল্যান্সডাউনের দিকে একটা মাত্র ট্যাক্সি দাঁড়িয়ে, চারদিকে রাত্রে শুনশান। একটা দুটো গাড়ি ছুটে যাচ্ছে দুর্দম গতিতে। মোড়ের পানের দোকান বন্ধ হলো এই মাত্র। কলকাতা ঘুমিয়ে পড়েছে। জয়া ট্যাক্সির দরজা ধরে দাঁড়ালো। খুব আর্জেন্ট ভাই, লেক থানা। থানার নাম শুনেই বোধহয় ড্রাইভার আপত্তি জানানোর সুযোগ পেল না। জয়া পৌঁছানোর আগেই সুবীর পৌঁছে গেছে থানায়। ইতিমধ্যেই সে ডিউটি অফিসারের সামনের চেয়ারে বসে। কোণে একটা বেঞ্চিতে ঘাড় গোঁজ করে বসে রয়েছে বৃষ্টি। পাশে ঢুলছে দুটো ছেলে। জয়ার পিছন পিছনই পাজামা পাঞ্জাবি পরা মধ্যবয়সী এক সুদর্শন ভদ্রলোক হন্তদন্ত হয়ে ঢুকেছেন। তাঁরও উত্তেজিত চোখ ঘুরে ফিরে বেঞ্চির দিকে। সুবীরের পাশের চেয়ারে বসে পড়লেন ধপ করে। কি করি বলুন তো এই ছেলেকে নিয়ে? ডিউটি অফিসার ভদ্রলোককে দেখে লেখা বন্ধ করেছেন। কড়া গলায় বললেন, সো মিস্টার মুখার্জি, দিস ইজ থার্ড টাইম। এভাবে তো অনন্তকাল চলতে পারে না। আপনার মুজলেকে আর ভরসা করি কি করে? সুবীর দেখল ভদ্রলোক উঠে দাঁড়িয়ে অফিসারের হাত চেপে ধরলেন। বলছি এবারের মতো ছেড়ে দিন প্লিজ। নেক্সট টাইম হলে আপনি যা খুশি করবেন, লকআপে পেটাবেন, কোর্টে চালান দেবেন, যা ইচ্ছে হয় আপনার। আমি কিচ্ছু বলতে আসবো না। এবারটা প্লিজ প্লিজ, এবারটার মতো। ভদ্রলোকের কথায় তেমন চিংড়ে ভিজল না। ডিউটি অফিসার হাত ছাড়িয়ে নিলেন। আমি স্যারকে ফোন করে দেখছি, বাট দিস ইজ লাস্ট টাইম এন্ড আই মিন ইট। ভদ্রলোকের চেহারায় আভিজাত্যের ছাপ। দেখেই বোঝা যায় বেশ প্রভাবশালী মানুষ। ডিউটি অফিসার ফোন করছেন। ভদ্রলোক সুবীরের দিকে তাকালেন। ছেলেটা এরকম ছিল না জানেন। জয়েন্টে চান্স না পাওয়ার পর থেকেই কোথা থেকে যে সব ড্রাগ পেডলারগুলোর সঙ্গে ভাব হলো, লোকগুলোকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে মেরে ফেলা উচিত। ডিউটি অফিসার রিসিভার কানে রেখে মিটিমিটি হাসছেন।
ফোন নামিয়ে চোখ রাখলেন ভদ্রলোকের দিকে। কিছু মনে করবেন না স্যার, লাস্ট সেপ্টেম্বরে 3টে ড্রাগ পেডলারকে ধরেছিলাম। এমন ভাবে কেস বেঁধেছিলাম সেন্টেন্স হতোই অন্তত 5 বছর। আপনি তাদের হয়ে মামলা লড়ে, আপনার মতো নামী মানুষ, দামি লয়ার, গ্রিপ থেকে বেরিয়ে গেল লোকগুলো। কথাগুলো বলতে বলতে ডিউটি অফিসারটি নিষ্পৃহ স্বরে ডাকলেন কনস্টেবলকে। বিমল, ওই জীবন মুখার্জি মানে সাহেবের জিমিকে সাহেবের গাড়িতে তুলে দিয়ে এসো তো। ভদ্রলোক তবু মাথা নামিয়ে বসে রইলেন অল্পক্ষণ, তারপর কোনো দিকেই না তাকিয়ে ঘাড় নিচু করেই বেরিয়ে গেলেন। পাশের টেবিলের সাব ইন্সপেক্টর হাই তুললেন। ভালো দিয়েছিস মাইরি, শালা যত সব চোর ছাচরের হয়ে মামলা লড়বে, আর এখানে এসে এই ছেলেটাকে একটু পিটিয়ে নিতে পারলি না? আলালের ঘরে দুলাল, আলালটি এবার নমিনেশন পেলে যে কি হতো, আর এমপি হলো তো। জয়া চিত্রার্পিতের মতন দাঁড়িয়ে, ডিউটি অফিসার চোখে প্রশ্নচিহ্ন নিয়ে এতক্ষণে তাকিয়েছেন তার দিকে। সুবীর সঙ্গে সঙ্গে বলে উঠল, জয়া রায়, মেয়ের মা। ডিউটি অফিসার চেয়ারে হেলান দিলেন। টেবিলের ওপর রাখা রুলটা তুলে নিজের তালুতে ঠুকছেন আস্তে আস্তে। কি করেন বলুন তো আপনারা? একটা মেয়েকে সামলাতে পারেন না? একটাই তো মেয়ে আপনাদের, নাকি? সুবীর, জয়া নীরব। জয়া একবার শুধু মেয়ের দিকে তাকালো, মেয়েরও চোখ এদিকে, ভাষাহীন চোখ। দেখে অবশ্য বোঝা যাচ্ছে নতুন ধরেছে। রোজ তো এসব কম দেখছি না। ভদ্রবাড়ির মেয়ে দেখে তো মনে হয় বাড়িতে আপনাদের লেখাপড়া কালচার টালচার আছে। কি করে এইসব বজ্জাত পাঙ্কগুলোর সঙ্গে মিশে? কিরকম বাবা মশাই আপনারা? মেয়ের খোঁজ খবর রাখেন না? সুবীর, জয়া পরস্পরের মুখের দিকে তাকিয়েছে। কি করে বলে তাদের মেয়েকে তারা ভয় পায়? সুবীরের বুকের ব্যথাটা হঠাৎই চাড়া দিয়ে উঠল। আজকের মতো ছেড়ে দিচ্ছি, নিয়ে যান। এবার কিছু নোটফোট করলাম না। ডিউটি অফিসারের বোধ হয় সুবীর জয়াকে দেখে এবার করুণা হয়েছে। গলার স্বর কোমল হলো। এখনো সময় হয়নি, একটু গাইড করুন মেয়েকে। আমিও তো বাবা, আমার ওই বয়সে একটা মেয়ে আছে, বুঝি কোথায় লাগে। তার উপর মেয়ে বলে কথা, বড় হয়ে গেছে, কত কি ঘটে যেতে পারে জানেন? কি অবস্থায় পেয়েছি ওকে জানেন? ওপেন এয়ার রক ফক কি সবের ফাংশন চলছিল, তার একটু দূরে ওই দুটো পাঙ্কের সঙ্গে লেকের ধারে জড়াজড়ি করে পড়েছিল, নেশায় বোঁদ হয়ে। ছি 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 ছি। সুবীর জয়ার কানে যেন কেউ গরম শীষে গলিয়ে ঢেলে দিচ্ছে। জয়ার মনে হলো, এসব শোনার পরেও আমি বেঁচে আছি কি করে? সুবীরের চোখ মাথার উপর ঘুরন্ত পাখার দিকে। কি ভীষণ উত্তাপ! ডিউটি অফিসার হাত নেড়ে ডাকলেন বৃষ্টিকে। এই, এদিকে শোনো, এসো এখানে। বৃষ্টি উঠল না, বোবা চোখে প্রতিক্রিয়াই হলো না কোনো। রাজীব জুলজুল করে তাকিয়েছে চারপাশে। ডিউটি অফিসারের দিকে চোখ পড়তে জড়ানো প্রশ্ন করল, আমি? না, তুই না, তোর বাপ তো এখনো এলো না। যদি না আসে, তুই আজ গেছিস। কথাগুলো বলেই ডিউটি অফিসার হাসি হাসি মুখে সুবীরের দিকে ফিরলেন। দেখেছেন মেয়ের অবস্থা? ব্রাউন সুগার নিয়েছে, এখন ঘন্টা 3 মুখে বাক্কি আসবে না। প্রথম দিনের কিক তো, তবে বুঝছে সব। একটু আগে তো কাঁদছিল ফোঁচ ফোঁচ করে। কি পড়ে আপনার মেয়ে? ফার্স্ট ইয়ার, হিস্ট্রি অনার্স। কোন কলেজ? প্রেসিডেন্সি। বাহ, কি মেয়ের কি অধঃপতন! ডিউটি অফিসার বৃষ্টির অধঃপতনের কথা ভেবে কপাল চাপড়ে হায় হায় করে উঠলেন। তারপর আবার স্বাভাবিক গলায় বললেন, গাড়ি আছে সঙ্গে? জয়া কিছু বলার আগেই সুবীর মাথা নাড়ল। আছে। যান, মেয়েকে দুজনে মিলে ধরে তুলে নিয়ে যান। ফর হেভেন সেক, ওই মেয়েকে আর যেন থানায় দেখতে না হয়, তাহলে কিন্তু আপনাদের কপালেও দুঃখ আছে। এরপরও দুঃখ বাকি থাকে? সুবীর মেয়ের কাছে গিয়ে দাঁড়ালো, জয়াও। দুজনে দুহাত ধরে টেনে তুলেছে মেয়েকে। বৃষ্টির বোধহীন চোখে ভাষা ফুটল।
স্বপ্নের মধ্যে বাবা মার হাত ধরে হাঁটছে, হাঁটছে, হাঁটছে। দু চোখ টলটল করে উঠল। এত বছর ধরে তবে কি এই দিনটার প্রতীক্ষায় ছিল সে? গাড়ির সামনে এসে সহসা ঘোরটুকু কেটে গেছে। এই স্বপ্ন তো মুহূর্তের। গোটা রাস্তা বৃষ্টি গাড়িতে কাঠ হয়ে বসে রইল, প্যান্ট শার্ট পরা রক্ত মাংসের স্ট্যাচুর মতো। গাড়ি থেকে নেমে দুজনকেই ঠেলে সরিয়ে সুধার হাত ধরে চলে গেছে নিজের ঘরে। একবারের জন্য পিছন ফিরে তাকালো না। জয়া ডাইনিং টেবিলে এসে বসে পড়ল। এতক্ষণ ধরে বাঁধ দিয়ে রাখা কান্না প্রবল বেগে ছিটকে আসতে চাইছে। টেবিলে মাথা রেখে হু হু করে কেঁদে ফেলল জয়া। সুবীর ভেতরে ঢুকতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। ফিরে গিয়ে গাড়িতে বসেছে। বেশ খানিকক্ষণ স্টিয়ারিংয়ে মাথা রেখে বসেই রইল। তারপর কাঁপা হাতে গাড়িতে স্টার্ট দিল। সায়নদ্বীপের দিকে সোজাসুজি তাকাতে পারছিল না বৃষ্টি। 2-3 দিন প্রাণপণ চেষ্টা করেছে যেন মুখোমুখি না হতে হয়, কিন্তু আজ এমন ভাবে ঝট করে বাড়ি থেকে বেরিয়ে তার সামনে এসে দাঁড়ালো। শহর জীবনের একটা মস্ত গুণ, অনেক ঘটনা দিনের আলোতে ঘটলেও অপ্রকাশ্যে থেকে যায় বহুদিন। তেমন আবার বড় দোষ যত গোপনেই ঘটে যাক না কেন, বিশেষ করে সেই ঘটনায় যদি কেলেঙ্কারির গন্ধ থাকে, কেউ না কেউ তার সাক্ষী থাকবেই। সেদিন রাত্রি 1টার সময় থানা থেকে ফিরলেও বৈশাখীর খোলা জানলা দিয়ে এক-আধটা চোখ উঁকি দেয়নি, এ তো হতেই পারে না। অবিনাশবাবুর ছেলের বউ অথবা বৃদ্ধ বিশুদাদু নিদেন পক্ষে কোনো মানদা বা রাম? বৃষ্টি সেটা জানে বলেই কেমন একটা লজ্জা ভর করেছে তাকে। অথচ তার তো এমন হওয়ার কথা নয়। সেই রাতই বৃষ্টির নেশা করে ফেরার প্রথম রাত নয়। আগেও অনেক বেসামাল অবস্থায় বাড়ি ফিরেছে। তার জন্য তার কোনো লজ্জাবোধ ছিল না, আত্মগ্লানি তো নয়। পুলিশে ধরার পরেই বৃষ্টি বুঝতে পারল সংকোচ, কুণ্ঠা সবটুকু বোধহয় এখনো মুছে দিতে পারেনি সে। না হলে পুলিশ অফিসারের অশ্রাব্য গালিগালাজে নেশার ঘোরেও কেন অপমানিত বোধ করছিল? সে প্রথমে বাড়ির ঠিকানা, ফোন নাম্বার বলতে চায়নি। পুলিশ অফিসার রুল তুলে ভয় দেখিয়েছিলেন তাকে। লেকে বসে পাতা খেয়ে ছেলেদের সঙ্গে লজ্জালজ্জি করবার সময় বাড়ির লোকের কথা মনে ছিল না? এখন তাদের নাম শুনেই খোঁকে পান না। একটা রুলের ঘা পড়লে শুধু অপমান নয়, ভয়ও অসাড় স্নায়ুর ভেতর শুঁয়োপোকার মতো ওঠানামা করছিল সে সময়। ফোন নাম্বার বলার পর বারবার মনে হচ্ছিল কতক্ষণে মা আসবে, তাকে উদ্ধার করে নিয়ে যাবে ওই নরক থেকে। মার আগে বাবা এলো। বাবা মার অমন বিবর্ণ পাংশু মুখ, বাবা যেন এক ভাঙাচোরা মানুষ, মা দুমড়ে যাওয়া প্রতিমা। কল্পনারও অগোচরে ছিল বৃষ্টির। তুরীয় অবস্থাতেও মনে হচ্ছিল বিধ্বস্ত দুটো মানুষ তাকে কালো খনির অন্ধকার থেকে তুলতে এসেছে। এখন সায়নদ্বীপের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে, এই ছেলেটাও কি পূর্বাভাস পেয়েছিল কিছু? না হলে সেদিনই বা যাওয়ার সময় ওরকম ইঙ্গিত করে কি করে? দগ্ধ দিনের পর বৈশাখের উত্তাপ কমাতে ফিনফিনে বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টি মাথা নিচু করে জিজ্ঞাসা করল, তোমাদের বাড়িতে নাকি 2-3 বার ডাক্তার এসেছিল? সুধা মাসি বলছিল তোমার মার কি শরীর খারাপ? তা জেনে তোমার কি লাভ? নিজের বাড়ির লোকেদের ব্যাপারে কোনো চিন্তা আছে তোমার? সায়নদ্বীপের খোঁচাটা শুনে বৃষ্টি মুখ তুলল। কেন থাকবে? কেউ তো খারাপ নেই। নিজের কথাতে নিজেই আজ তেমন সায় পেল না বৃষ্টি, যেন কথাটা তার মনের কথা নয়। সায়নের মুখে বিদ্রুপের হাসি। বৃষ্টি সবসময় এমন হাবভাব করে যেন পৃথিবীর সমস্ত মানুষের মানসিক অবস্থা তার নখদর্পণে। সমগ্র মানুষ জাতির সুখের সমুদ্রে বৃষ্টি যেন একাই শুধু নিঃসঙ্গ দুঃখের দ্বীপ। পার্কের রেলিংয়ের ধারে দাঁড়িয়েছে দুজন। পিকলু রনিরা পার্কের ঘাসে বসে আড্ডা মারছে। বৃষ্টির সঙ্গে সায়নের কথা বলা,
মাখামাখি তারা পছন্দ করে না। সায়নের মতো ছেলে বৃষ্টির সঙ্গে মিশবে কেন? খারাপ নেই, নিজের মা বাবার কতটুকু খেয়াল রাখো তুমি, জানো তাদের অবস্থা। ভেতরে রাগ দপ করে উঠলেও বৃষ্টি আজ সায়নদীপের ওপর কিন্তু রাগতে পারল না। শুধু বলল, এটা আমার পার্সোনাল ব্যাপার নয় কি? যখন একটা কলেজে পড়া মেয়ে রোজ রাত 10টায় বাড়ি ফেরে, মাঝে মাঝে টলতে টলতে, তখন ব্যাপারটা পার্সোনাল থাকে না। তোমার কি মনে হয় যখন কোনো বাবা মা তার ড্রাগ নেওয়া মেয়েকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসে, তখন ব্যাপারটা পার্সোনাল থাকে? কথাগুলো শুনতে শুনতে বৃষ্টি কোণঠাসা বেড়ালের মতন তাকিয়ে। সায়ন ভ্রুক্ষেপও করল না। কি এত দুঃখ তোমার? বাবা মার ডিভোর্স হয়ে গেছে, তাই তো? স্বামী স্ত্রী একসঙ্গে থাকতে পারেননি, আলাদা হয়ে গেছেন, সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল ব্যাপার। এই যে রনির মা বাবা সকাল সন্ধে দুজন দুজনকে অভিশাপ দেন, এটা ঠিক? একসঙ্গে থাকা কি দুজন দুজনকে দুর্মুষ করার জন্য? কোণঠাসা বেড়াল আর সংযত থাকতে পারল না। রাস্তার আলোয় তার ছায়া মৃদু কাঁপছে। রনির বাবা মা আলাদা হয়ে গেলে সব সমাধান হয়ে যেত। রনির বাবা আরেকটা বিয়ে করে ফেলতেন, আর রনির মা। তোমার বাবা আবার বিয়ে করেছেন? করেছেন মানে? একটা ছেলেও আছে, মান নেহাত হয়ে ওঠেনি তাই, নইলে আমি ওদের কে? ফালতু। সায়ন নয়, যেন নিজের সঙ্গে ঝগড়া শুরু হয়েছে বৃষ্টির। ও, সেই জন্য তুমি মদ খাও, ড্রাগ নাও। একটা গ্রোন আপ মেয়ে, তার এতটুকু বোধ নেই যে কোনো মানুষই শুধুমাত্র স্মৃতি আঁকড়ে বেঁচে থাকতে পারে না। নিজের মতো করে আরেকবার জীবনটাকে গড়ে তুলতে চাওয়া কি অন্যায়? অন্যের মুখের দিকে তাকিয়ে সারা জীবন যদি আপোষ করে চলতে হয়, তার পরিণতি কি হয় জানো? জানো না? আমি জানি। তুমি তো জানো আমার বাবা মারা গেছে। তুমি জানো কিভাবে মারা গেছে? পিকলু রনিদের কাছে শুনেছিলাম অ্যাক্সিডেন্ট। না, পিকলু রনি কিচ্ছু জানে না। আমার বাবা সুইসাইড করেছিল। কেন করেছিল জানো? মায়ের চাওয়ার সঙ্গে তাল রাখতে গিয়ে। অতর্কিতে ধাক্কা খেয়েছে বৃষ্টি। সায়নের গলা কেঁপে গেছে। আমার মাকে তো দেখেছো, মনে হয়নি শান্ত ঘরোয়া? আমার মা কিরকম ছিল জানো? অত্যন্ত লোভী আর স্বার্থপর টাইপের। নিজের সুখ ছাড়া কিচ্ছু চিন্ত না পৃথিবীতে। শুধু টাকা, গয়না, ফ্রিজ, টিভি, ভিসিআর, এইসব। মায়ের সঙ্গে তাল দিতে গিয়ে ঘুষ নিতে শুরু করেছিল বাবা। লোভ বাড়তে বাড়তে ক্যাশ থেকে চুরি, ধরাও পড়ল। তারপর অ্যারেস্ট, হাজত, সাসপেনশন। যেদিন বেলে ছাড়া পেল, তার পরের দিনই ট্রেনে গলা দিল বাবা। এরকম বাবা মার ছেলে হয়ে কি করা উচিত ছিল আমার? ছিনতাই, ওয়াগন ভাঙা, মদ, ড্রাগ। তোমার বাবা মা তোমার জন্য ভাবেননি, তাই তোমার এত অভিমান, এত দুঃখ। আর আমার চোর বাবা আর লোভী মাকে দেখে কি শিক্ষা পেতে পারতাম আমি? আমূল বদলে গেছে সায়ন। অন্য কেউ যেন সায়নের গলায় কথা বলছে। পূর্বপুরুষের পাপের কথা, অসহিষ্ণুতার কথা, অনুশোচনার কথা, সন্তাপের কথা। কিন্তু আমি বাবা মার উপর রাগ করে বসে থাকিনি। ওই ঘটনার পর মা একদম পাল্টে গেছে। বুঝতে পেরেছে যে অন্যের উপর নিজের লোভ লালসা চাপিয়ে দিলে কি হয়। আমার বাবার সেই ডেড বডিটার মুখ আমি এখনো চোখ বুজলে পরিষ্কার দেখতে পাই। সাদা চাদরে ঢাকা শরীর, শ্মশানের হাওয়ায় চাদর উড়তেই বিভৎস মুখ, কত বিক্ষত। হঠাৎই নিজের অজান্তে সায়নের হাত চেপে ধরেছে বৃষ্টি। সায়নের চোখের দিকে তাকাবার চেষ্টা করছে। সায়ন মুখ ঘুরিয়ে নিল। কিন্তু আমি তো সেই পুরনো দুঃখ আঁকড়ে বসে থাকিনি। একটাই তো জীবন মানুষের, বৃষ্টি। সেটাও যদি অন্যের অপরাধের বিচার করতে গিয়ে, প্রতিশোধ নিতে গিয়ে শেষ করে ফেলি, তাহলে আমার কি রইল? বাবা মার ডিভোর্স হয়ে গেছে বলে তুমি বন্ধুদের সঙ্গে মিশতে হয়তো অস্বস্তি বোধ করো, এড়িয়ে যেতে চাও তাদের। আর আমার বাবার অ্যারেস্ট হওয়ার খবর নিউজ পেপারে বেরিয়েছিল। স্কুলে সবাই আমার থেকে আঙুল তুলে দেখাতো, যেমন চিড়িয়াখানায় দেখায় আর কি। একটা বন্ধুও ছিল না আমার, নট আ সিঙ্গেল ওয়ান। কাউকে মনের কথা বলতে পারিনি, নিজের মাকেও না। এই পাড়ায় এসে তো তাও দু একজনের সঙ্গে মিশতে পারি, কথা বলতে পারি। কতটা রাগ হওয়া উচিত ছিল আমার নিজের বাবা মার উপরে? সূক্ষ্ম
সূক্ষ্ম সর্ষে দানার মতো কষ্ট বুকের ভেতর ঘুরে ফিরে বেড়াচ্ছে বৃষ্টির। এই বয়সের একটা ছেলে একদিনের জন্যও বুঝতে দেয়নি কি ভয়ানক এক অন্তর্দাহের পাহাড় বুকে নিয়ে ঘুরে বেড়ায় সারাক্ষণ। বৃষ্টির মনে হলো তাই বোধহয় ছায়ার মতো পাহারা দিতে চেয়েছিল আমাকে, আমার খারাপ হওয়ার ইচ্ছাগুলোকে, আমার যন্ত্রণা পাওয়ার শৌখিন খেলাটাকে। সায়ন রেলিংয়ে ভর রেখে নিশ্চল। ঝুপ করে আলো নিভে গেল। অনেকদিন পর আজ আবার লোডশেডিং। সঙ্গে সঙ্গে নাগরিক অন্ধকার দুটো ছায়াকে আরো আবছা করে দিয়েছে। বৃষ্টি সায়নের হাতে চাপ দিল। আই এম সরি, আমি জানতাম না। জানার কথা নয় তোমার, কিন্তু যাদের তুমি চেষ্টা করলে জানতে পারতে, বুঝতে পারতে, তাদেরকেও তো তুমি। বলতে বলতে এক ঝটকায় সায়ন হাত ছাড়িয়ে নিয়েছে। দ্রুত চলে গেছে নিজেদের ফ্ল্যাট বাড়ির ভেতরে। বৃষ্টি তবু দাঁড়িয়ে আছে। টেরও পায়নি কখন চোখে জল এসে গিয়েছে তার। রুমাল বার করে এদিক ওদিক তাকিয়ে মুছে নিল মুখটা। বাড়ির দিকে ফিরছে। তিন চার দিন কেটে গেছে। অ্যানুয়াল পরীক্ষার জন্য বৃষ্টিদের ক্লাস বন্ধ হব। বৃষ্টি ক্লাসে গিয়ে চুপ করে বসে থাকে। কারোর সঙ্গে তার কথা বলতে ভালো লাগে না। বন্ধুরা তাকে দেখে মুখ চাওয়াচাবি করে, ফিসফাস করে আড়ালে। কি ব্যাপার বলতো? সেদিন থানা থেকে কিছু? সবাই জেনে গেছে সেদিনের ঘটনাটা। রাজীব মারফত শুভই জানিয়েছে। কমাসের মধ্যে সম্পূর্ণ বদলে যাওয়া বৃষ্টির আবার কি হলো? এ কি কোনো নতুন পর্বের সূচনা? থাকবে, ঘাটাস না ওকে। কি বলতে কি উল্টোপাল্টা বলে দেবে, যা চন্ডালের মতো রাগ। দেবাদিত্য কিন্তু বারবার ভেবেছে বৃষ্টির এই পরিণতি নিয়ে। ভেবেছে, আচ্ছা আমাদের কি কিছুই করার ছিল না? চোখের সামনে মেয়েটা ভুল রাস্তায় চলে গেল। ভেবেছেই শুধু। সাহস সঞ্চয় করে বৃষ্টিকে গুছিয়ে বলতে পারেনি কিছুই। তার ভাবনাগুলো সব ভাবনার স্তরেই থেকে যায়। প্রকাশ করতে গেলেই ঠাট্টা হয়ে পড়ে। শুভই সাহস করে কথা বলার চেষ্টা করেছিল দু একবার। তুই রাজীবদের সঙ্গে সেদিন ড্রাগ নিতে গেলি কেন? দেখছিস তো আমি ওদের অ্যাভয়েড করি আজকাল। বৃষ্টি শুকনো চোখে তাকিয়ে থেকেছে। সেদিনের পর থেকে সন্ধ্যার আড্ডাটা একবারের জন্যও আকর্ষণ করেনি তাকে। কলেজ থেকে সোজা বাড়ি চলে আসে। বাস থেকে নেমে বারবার এদিক ওদিক তাকায়। পার্কের ভেতরে, বাইরে, রাস্তায়, ফুটপাথে কোথাও সায়ন নেই। সেদিন হনহন করে বাড়িতে ঢুকে যাওয়ার পর কর্পূরের মতো উবে গেছে শহর থেকে। বৃষ্টি পরদিনই রাস্তায় না দেখে গিয়েছিল সায়নকে খুঁজতে। করবে বৃষ্টিকে আদর করে ডেকেছিল, এসো, কেমন আছো তুমি? বৃষ্টি অবাক। সায়নের মা এমন ভাবে কথা বলছিলেন যেন একদিন নয়, বৃষ্টি তার অনেক দিনের চেনা। বৃষ্টি করবীকে দেখে ভাবছিল এই সেই মহিলা যার কথা বলতে গিয়ে সায়ন নেই। না, বুবলু তো আজ সকালেই দেশের ঘর চলে গেল খেলতে। এসো না, ভেতরে এসো। না, আজ যাই। কবে ফিরবে সায়ন? ঠিক নেই। আমার শরীর ভালো নেই বলে যেতেই চাইছিল না। ক্লাবে সবাই জোর করলো। প্রসপেক্টের ব্যাপার, ওখানে নাকি টাটার স্পটার আসবে। আপনার এখন শরীর কেমন? এখন আমি ভালোই আছি। যাওয়ার আগে শাসিয়ে গেছে যেন ঘর থেকে না বেরোই। আমিও দিব্যি ছুটি নিয়ে বসে আরাম করছি। তাহলে 2-4 দিনের মধ্যে ফিরছে না? কে জানে, টিম হেরে গেলে হয়তো পরশুই ফিরে আসবে, নইলে আরো কয়েকদিন। বৃষ্টি বেরিয়ে এলো সায়নদের বাড়ি থেকে, কিন্তু মনে তার অস্থিরতা। করবী বলেছে কয়েকদিন, আর বৃষ্টি ভাবছে কতদিন আর কতদিন। আমার যে এক্ষুনি সায়নকে দরকার, হারছে না কেন? ফেরেও তো ফিরে আসতে পারে। বাড়িতে ফিরে বৃষ্টি সারাক্ষণ সায়নের কথাগুলোকে নিয়ে নাড়াচাড়া করে।
সত্যি কি বৃষ্টির বেঁচে থাকা, বৃষ্টির জীবন অন্যেরা তার সঙ্গে কিরকম আচরণ করছে তার উপরেই নির্ভর করবে? সে কি একটা শিশু? বাবা হাঁটতে হাঁটতে হাত ছেড়ে দিল, সে পড়ে গেল। মা হাত ধরে দাঁড় করিয়ে রাখলো, বৃষ্টি দাঁড়িয়ে রইল, যেন নিজের অস্তিত্ব নিয়ন্ত্রণের কোনো ক্ষমতাই গড়ে ওঠেনি তার। বৃষ্টির প্রতিদিনই মনে হয় আজ তাকে বাবা ফোন করবে। সুধাকে জিজ্ঞাসা করেছে দু একবার। ভালো মামার ঘরে গিয়ে চুপচাপ বসে থেকেছে সন্ধেবেলা। অ্যানুয়াল পরীক্ষা নিয়ে টুকিটাকি আলোচনা করেছে। সব সময় চাপা অস্থিরতা, বাবার ফোন আসবে। টেলিফোন বাজলে চমকে উঠেছে। কার সঙ্গে কথা বলছে মা? ভালো মামা বা সুধা মাসি? জয়ার সঙ্গে বৃষ্টি মুখোমুখি হয়েছে খুবই কম। কয়েকবার মনে হয়েছে মা বুঝি তাকে কিছু বলতে চায়। জয়া কয়েক পলক থমকেছে, বৃষ্টিও। তারপর দুজনে দুদিকে চলে গেছে। জয়ার রাতের খাবার সুধা স্টুডিওতেই দিয়ে আসে। একসঙ্গে টেবিলে বসে খাওয়ার পাট এ বাড়ি থেকে উঠে গেছে। বৃষ্টির কান্না পায়। মা যেন আর কোনোদিনই কথা বলবে না বৃষ্টির সঙ্গে। বাবাও আর জীবনে কখনো ফোন করবে না। এখন একা একা বৃষ্টিকে সারা রাত শুধু জাগতে হবে। থানা থেকে ফেরার পর সব শুনে রীতা যে অত রেগে যাবে সুবীর ভাবতেও পারেনি। হলো তো, আমি জানতাম ওই মেয়ে বাপ মাকে না ফাঁসিয়ে ছাড়বে না। সুবীর থামানোর চেষ্টা করেছিল, কিচ্ছু ভালো লাগছিল না তার। বৃষ্টি কিভাবে ঘোলাটে চোখে তার হাত ছাড়িয়ে চলে গেল। সুবীর ভাবে, এই অভিমান কি শুধু আমি তার সঙ্গে থাকতে রাজি হইনি বলেই? যদি তাই হয় তবে আমাকে যে কোনো একটা জীবন বেছে নিতে হবে। হয় মেয়ের ভবিষ্যৎ, নয় এইভাবে ধুকপুক ধুকপুক করে একবার জলে ডুবিয়ে অন্য পা জমিতে রেখে কোনো রকমে বেঁচে থাকা। সারা রাত সেদিন জেগে কাটিয়েছিল সুবীর। পরদিন সকাল থেকেই ভেবেছে মেয়েকে ফোন করে। বৃষ্টির সঙ্গে তার একবার দেখা হওয়া খুব দরকার। রিসিভার তুলে ডায়াল ঘুরিয়েছে 4657। অর্ধেক নম্বর ঘুরিয়ে থেমে গেছে। মেয়ে যদি ফোন না ধরে, নিশ্চয়ই ধরবে না। ফোন করার আগেই আমাকে সিদ্ধান্তটা নিতে হবে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সুবীর সারাক্ষণ রীতা আর রাজার সামনে বসে রইল। বারবার সে রাজাকে দেখছিল। কি ঘন কালো চোখের পাতা, মায়া কাড়া জাপানি পুতুলের মতন মুখ। রীতাও কেমন নিরুদ্বেগ। সুবীরের সিদ্ধান্তটা বারবার পিছলে যাচ্ছিল। রীতা জয়া নয়। রীতার নিজস্ব কোনো চাহিদাও নেই, নিজস্ব কোনো লক্ষ্য নেই, নিজস্ব কোনো স্বপ্ন পর্যন্ত নেই। যা কিছু আছে সবই সুবীরকে কেন্দ্র করে, অথবা রাজাকে। উদ্বেগহীন মানুষকে কি নির্মম আঘাত করা যায়? আরো কয়েকটা দিন দ্বিধায় কেটে গেল সুবীরের। রীতাও বোধহয় কিছু আঁচ করতে পারছিল। কদিন ধরেই সুবীর কি যেন ভাবে সারাক্ষণ, যেন কিছু বলতে চায়, বলতে পারছে না। শেষ পর্যন্ত রীতা ধৈর্য রাখতে পারল না। কি ভাবছো বলো তো কদিন ধরে? সুবীরের দৃষ্টি শূন্য। রীতা আবার প্রশ্ন করল, কি গো, কি চাও বলো তো পরিষ্কার করে? সুবীর হঠাৎই মরিয়া। যদি রীতাকে রাজি করানো যায়। মানে বলছি কি, তুমি যদি মাস দুয়েকের জন্য রাজাকে নিয়ে বাপের বাড়ি ঘুরে আসো। কেন? না, এমনিতেও তো রাজার বড় একটা মামার বাড়ি যাওয়া হয় না। আমি সে কদিন বৃষ্টিকে এখানে এনে, মানে এই 2 মাসে মেয়েটার নেশা টেশা যদি ছাড়ানো যায়। রীতা হতবাক মুখে সুবীরের দিকে তাকিয়ে রইল। সে ঠিক এই কথা একদম আশা করেনি। 6 বছরেও মানুষটা তার আপন হলো না। কত নির্দ্বিধায় উচ্চারণ করলো কথাটা। যে নিঃসঙ্গ সুবীরকে সে বিয়ে করেছিল, তার অনুরাগ, আবেগ সব মরে ভূত হয়ে গেছে। ছোটবেলায় দেখা শীতকালের হুড্রু ফলসটার কথা মনে পড়ল রীতার। এক গভীর নিঃস্ব জলপ্রপাত। জলের দাগ আছে, অস্তিত্ব নেই। সে না হয় এখন ব্যবহার করা একটা পুরনো শরীর। কিন্তু রাজাকেও তেমন করে সুবীর ভালোবাসতে পারল কোথায়?
বৃষ্টি সবটুকু জুড়ে বসে আছে। বৃষ্টি না বৃষ্টির মা, মেয়ের মধ্যে দিয়ে সুবীর বোধহয় এখনো মাকেই খোঁজে। এ নিয়ে যুদ্ধ করা, ছায়ার সঙ্গে লড়তে যাওয়ারই স্বামী। ছায়াকে যুদ্ধে জিততে দেবে না রীতা। রীতা মুখ ভাবলে শিন রাখার চেষ্টা করল। কবে যেতে হবে? কাল না আজই? সুবীরের মুখে মুহূর্তের জন্য রংমশাল জ্বলে উঠল। রীতা এত সহজে রাজি হবে ভাবতেও পারেনি। সুবীর রীতার হাত জড়িয়ে ধরল। তুমি তুমি আমাকে। রীতা হাত ছাড়িয়ে নিল, ঠান্ডা গলায় বলল, আজ গোছগাছ করে নি, কাল সকালেই চলে যাব। সত্যি সত্যি রীতা জামা কাপড় গোছানো শুরু করলো সে রাত্রেই। নিজের শাড়ি, সায়া, ব্লাউজ সুটকেসে থাক থাক সাজালো। ছেলের জামা কাপড় একটা একটা করে ভাঁজ করে তার ওপর। ওইটুকু ছেলে কি বুঝলো কে জানে, সাঁড়াশির মতো আঁকড়ে ধরে আছে রীতাকে। বাবার দিকে সব হয়ে তাকাচ্ছে আর সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ছে মায়ের পিছনে। সুবীরের বুকটা মুচড়ে উঠল। এ কি দেখছে সে? রাজা তো নয়, যেন বৃষ্টি জয়াকে আঁকড়ে ধরে আছে। মেয়ের চোখে আতঙ্ক। পলকে সুবীরের কি যে হয়ে গেল, মনে হলো ভীষণ জোরে কেউ মুগুর চালাচ্ছে তার বুকে। সেই আঘাত তীব্র যন্ত্রণা হয়ে কাঁকড়া বিছের কামড় বসালো হৃৎপিণ্ডে। গলগল করে সুবীর ঘামতে শুরু করলো। বুক চেপে কোনো ক্রমে বসে পড়ল বিছানায়। রীতা প্রথমটা খেয়াল করেনি। রাজা ডুকরে ওঠায় চমকে তাকালো। কি হয়েছে তোমার? অত ঘামছ কেন? সুবীরের মুখ থেকে অস্ফুট কিছু শব্দ ছিটকে এলো। অনেক কষ্টে বুকটাকে দেখাতে পারল শুধু। রীতা কম্পিউটারের গতিতে মস্তিষ্কে ছকে ফেলল তাকে এখন কি কি করতে হবে। প্রথমেই ফ্যামিলি ফিজিশিয়ানকে ফোন করলো। ডাক্তারবাবু এক্ষুনি আসুন। ডাক্তার এসে সুবীরের অবস্থা দেখে দ্রুত ইসিজি করল। রিপোর্ট দেখে বললেন, অ্যাটাক তত মারাত্মক নয়, হৃদয় ধাক্কা লাগলেও প্রাচীর এখনো অক্ষত। বেশ কয়েকদিন বিশ্রাম প্রয়োজন, টোটাল বেড রেস্ট। শরীর ও মনের ওয়াচে রাখার জন্য এখন কিছুদিন নার্সিং হোমই নিরাপদ। রীতা ঠিক এই আশঙ্কাটাই করছিল। যেভাবে মনের ভিতর উত্তাল ঝঞ্ঝা চলছে সুবীরের, ভয়ঙ্কর রাগ হলো বৃষ্টি আর জয়ার উপর। সুবীরকে মেরে না ফেলা পর্যন্ত ওদের বোধহয় শান্তি নেই। মস্তিষ্কের ছক মতোই প্রথম দিন খবর দিল না বৃষ্টিকে। বাপের বাড়িতে টেলিফোন করলো, ন্যায়রত্ন লেনের বাড়িতে খবর পাঠালো বিজয়কে দিয়ে। ছোট বোন আর মা খবর পেয়েই তার কাছে চলে এসেছে। বাবা ভাই নার্সিংহোমে দৌড়াদৌড়ি করছে। বোন অফিস কামাই করে দুদিন ধরে সামলালো রাজাকে। প্রবীরের বউও ছুটে এসেছিল সঙ্গে সঙ্গে। সুবীর কোনো সময়ই পুরোপুরি জ্ঞান হারায়নি। কড়া ট্র্যাঙ্কুইলাইজার তাকে ঘুম পাড়িয়ে রেখেছে। ঘুম ভাঙলেই তার চোখ কাউকে খুঁজছে। রীতা হাঁ হাঁ করে উঠছে। কোনো কথা নয়, এখন একদম কথা নয়, পরে সব শুনবো, প্লিজ। কেবিনের বাইরে এসে মেয়েকে রীতার বাবা বললেন, হ্যাঁ রে, এরকম হঠাৎ কেন হলো রে? এত সুস্থ সবল ছিল। সেদিন অফিসেই ওর মুখ চোখ আমার ভালো লাগেনি গো। আমি জানতাম একটা কিছু। রীতার একবার মনে হলো বাবাকে সব কথা খুলে বলে, পারল না। তার স্বামী আগের পক্ষের মেয়েকে নিয়ে বিষম সমস্যায় আছে, তাকে চলে যেতে বলছে। বাড়ি ছেড়ে এ কথা বলে বেড়ানো তার পক্ষে খুবই অপমানজনক। আত্মমর্যাদা নেই তার। বিয়ের 6 বছর পর বাবা মাকে কি বলা যায়? কি ভয়ঙ্কর নিরাপত্তার অভাব বোধ করে সে। হয় ওই মেয়ে ছিনিয়ে নিয়ে যাবে সুবীরকে, নয়তো মানুষটা নিজের আগুনে নিজেই দগ্ধে মরবে, যার পরিণাম হবে এই রকম। এই ভবিতব্যই কি তার ভাগ্যে লেখা ছিল? সুবীরকে অবশ্য 48 ঘন্টার বেশি ভুলিয়ে রাখতে পারল না রীতা। তৃতীয় দিনই সুবীর প্রশ্ন করল, বৃষ্টি আসেনি? বৃষ্টিকে খবর দিয়েছ? রীতার মনে হলো কি নিষ্ঠুর লোক। রাজা নয়, সুবীর বৃষ্টিকে খুঁজছে।
রীতা অনেক কষ্টে নিজেকে সামলালো। কাল সবাই খুব ব্যস্ত ছিল তো, তাছাড়া তোমার অফিসের লোকজন এসে গেল অনেক, আজ ফোন করে দেব। কথাটা বলেই রীতা বুঝল সে ধরা পড়ে গেছে। সুবীর তার দিকে নির্নিমেষ তাকিয়ে। রীতা অফিসে ফোন করেছে, নিজের বাবা মাকে ডেকেছে, প্রবীরদেরও খবর পাঠিয়েছে, শুধু বৃষ্টিকেই। রীতার মা বললেন, ঠিকই তো, মেয়েটাকে খবর দিসনি তুই? রীতা কিছুক্ষণ গোঁজ হয়ে বসে রইল, তারপর ফোন করল নার্সিংহোম থেকেই। টেলিফোন পেয়ে বাবলু প্রথমে ব্যাপারটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করল। সুবীর তার মতো প্রাণশক্তিতে ভরপুর মানুষের হার্ট অ্যাটাক? একটু সময় নিয়ে প্রশ্ন করল, কবে হয়েছে বললেন? 3 দিন আগে? হ্যাঁ, মানে ডাক্তাররা বলছিলেন খুব একটা ভয়ের কিছু নেই, তাই হয়তো 2-4 দিনের মধ্যে ছেড়েও দেবে। বাবলু ফোন রেখে কয়েক মিনিট চুপ করে চিন্তা করল, খবরটা কাকে আগে দেবে, জয়া না বৃষ্টি? বৃষ্টি এখন অনেকটা শান্ত হয়েছে, তবু কিভাবে সে খবরটা নেবে কে জানে। বাবলু হুইল চেয়ার চালিয়ে জয়ার ঘরেই ঢুকল। বৃষ্টির হাত চেপে ধরে চুপ করে শুয়ে আছে সুবীর। ব্যথাটা তার এখন অনেক কম। গতকাল সকালেই টেলিফোন পেয়ে বৃষ্টি উদ্ভ্রান্তের মতো ছুটে এসেছিল নার্সিংহোমে। করিডোরে দাঁড়িয়ে রীতা তখন কথা বলছিল প্রবীরের সঙ্গে। রীতার চোখের নিচে কাজলের চেয়েও ঘন কালো দাগ। দেখেই বোঝা যায় তার উপর দিয়ে একটা বড় সড়ো ঝড় বয়ে গেছে। প্রবীরের হাতে ছোট্ট একটা প্লাস্টিক ব্যাগ, মুখে অশান্ত উদ্বেগ। প্রবীর উত্তেজিতভাবে বলছিল, কেন এখনো লিকুইড ডায়েট কেন? ডাক্তার তো কাল বলছিলেন এবার একটু একটু করে, আর মা সেই জন্যই তো গলা মুরগি পাঠিয়ে দিল। এটা দিতে অসুবিধা কি আছে? রীতা কিছু বলতে যাচ্ছিল, সামনে হঠাৎ বৃষ্টিকে দেখেই সে ত্রাস তাড়িত। বৃষ্টি চঞ্চল চোখে তাকালো। কেমন আছে বাবা? হ্যাঁ, একটু বেটার। তুমি যাও না, ভেতরে গিয়ে দেখে এসো। রীতা এমন ভাবে বলল যেন বৃষ্টি চোখের সামনে থেকে সরে গেলেই সে বাঁচে। প্রবীর নির্বাক হয়ে দেখছিল বৃষ্টিকে। কতদিন পর দেখল তাদের বাড়ির মেয়েটাকে। প্রায় 9-10 বছর। সময় কি দ্রুত সব বদলে দেয়। শুককিট থেকে রঙিন প্রজাপতি ডানা মেলেছে। প্রবীরের হঠাৎই মনে হলো, এ মেয়েকে বোধহয় আমাদের ন্যায়রত্ন লেনের গলিতেও মানাতো না। ওখানে আলো বাতাস এত কম। বৃষ্টি ততক্ষণে পর্দা সরিয়ে কেবিনে ঢুকে পড়েছে। ঢুকতেই নাকে মৃদু ওষুধের গন্ধ। সাদা চাদরে ঢাকা সুবীরের লম্বা ফর্সা শরীর যেন বিছানায় নিষ্প্রাণ, মুখ জানলার দিকে ফেরানো। আকাশ দেখছে। টানা পর্দার ফাঁক দিয়ে কাঁচের শাঁসির ওপারে যতটা আকাশ দেখা যায় ততটুকুই। গোটা আকাশটাকেই যে হাতের মুঠোয় ধরতে চেয়েছিল, তার ওইটুকু আকাশের ফালই সম্বল এখন। খুব আস্তে, যেন দেওয়ালও না শুনতে পায়, এভাবে ডেকেছে বৃষ্টি। বাবা। সুবীরের মুখ খুলল, এক পলক খুঁজল শব্দের উৎসকে। তারপরেই বৃষ্টির দিকে চোখ আটকেছে। সঙ্গে সঙ্গে বুক উথলে উঠেছে তার। পরক্ষণেই প্রবল ভয়ের আলোড়ন। মুখ বিকৃত হয়ে গেল। দাঁতে ঠোঁট কামড়ে সমস্ত শক্তি দিয়ে নিজেকে লুকিয়ে ফেলতে চেষ্টা করল সুবীর। বৃষ্টিও আতঙ্কে জমে গেছে। কয়েক সেকেন্ড, তারপরে ছুটে এসেছে বাইরে। তাড়াতাড়ি এসো, বাবা কিরকম করছে? প্রবীর ঊর্ধ্বশ্বাসে ছুটছিল ডাক্তারকে খবর দিতে। রীতা ধর্মর করে সুবীরের কেবিনে। তার মিনিট খানেকের মধ্যেই নার্স কর্তব্যের সঙ্গে বিরক্তির ঝাঁঝ মিশিয়ে বলেছিল, আপনারা বাইরে দাঁড়ান, ডক্টর আসছেন। বাইরে দাঁড়িয়ে বৃষ্টি আর রীতা পাশাপাশি। দুজনের মনেই তখন এক চিন্তা। তবু দুজনের মন যেন কত আলোকবর্ষ দূরে। দুজনেই চায় কেবিনের ভেতরের মানুষটা ভালো হোক, সুস্থ হোক। একজনের বুকে অজানা ভবিষ্যতের জন্য এক রাশ আশঙ্কা, অন্যজনের মধ্যে জমে থাকা অপরাধের গ্লানি। বৃষ্টির মনে হচ্ছিল
সেই কি তবে তার বাবার একমাত্র মানসিক চাপ? সে আসলেই রীতাও কেমন আড়ষ্ট হয়ে যায়, যেন বৃষ্টি একটা হিংস্র জন্তু। বাঘের হাত থেকে গ্রামের লোক যেভাবে নিরীহ গরু ছাগল বাঁচায়, সেভাবেই রীতা যেন আগলে রাখতে চায় সুবীরকে। রীতাকে দোষ দিতে পারল না বৃষ্টি। গত কয়েক মাসের উন্মত্ত আচরণের প্রতিটি দৃশ্যই তার চোখের সামনে। দিনের পর দিন অত্যাচারের শাবল চালিয়ে সেই তো রীতার শক্ত মাটিটাকে আলগা করে দিয়েছে। না হলে রীতা সুবীরের স্ট্রোক হওয়ার 3 দিন পরে খবর দেয় তাকে। এই মহিলার উপর বিদ্বেষ আর ঈর্ষা ছাড়া আর কোনো অনুভূতি ছিল না বৃষ্টির। কিন্তু ঈর্ষা আর বিদ্বেষ থেকে সত্যি কি কিছু পাওয়া যায়? বৃষ্টি কি পেল? প্রবীরের সঙ্গে হন্তদন্ত হয়ে ডাক্তার ঢুকলেন ঘরে। বৃষ্টির কনুইয়ের কাছে হাতের চাপ। রীতা নিজের অজান্তেই বৃষ্টির হাত আঁকড়ে ধরেছে। খরস্রোতা নদীতে ডুবন্ত মানুষ যেভাবে ভাসমান কচুরিপানাকেও খামচে ধরে, নিজের মনের আশঙ্কা ছাপিয়ে হাতটার অসহায়তা ছুঁয়ে যাচ্ছিল বৃষ্টিকে। এক্ষুনি যদি সুবীরের কিছু হয়ে যায়, যতই কষ্ট হোক, কতটুকুনি বা বিপদ হবে বৃষ্টির? তার নিজস্ব আশ্রয় আছে, খাওয়া পড়ার চিন্তা নেই। মাকে যতই নির্লিপ্ত মনে হোক, সেই মা মাথার উপর ছাতার মতন রয়েছে। রীতার কি আছে? অভ্যস্ত সুখের জীবন ছেড়ে রাজাকে নিয়ে কিভাবে কাটাবে বাকি জীবনটা? রীতার বাবা মার অবস্থা ভালো নয়, নিজের চাকরিটাও ছেড়ে দিয়েছে। জয়ার মতো বিশেষ কোনো গুণও নেই তার। হাতটা যেন এই সব কথাগুলোই বলতে চাইছিল বৃষ্টিকে। শিকড় ওপ্রানো অসহায়তার কাছে নিজের কষ্ট, অভিমান সবকিছুই কি ক্ষুদ্র মনে হলো বৃষ্টির। সে কি তবে সেই কাশীর মহিষী করুণা, যে নিজের শীত কমাতে অন্যের ঘরে আগুন লাগিয়ে উত্তাপ জোগাড় করতে চেয়েছিল? বৃষ্টিও নিজের অজান্তে হাত রেখে ফেলেছিল রীতার হাতে। চিন্তা করো না, বাবা ভালো হয়ে যাবে। মিনিট 10 পর ডাক্তার আর প্রবীর বেরিয়ে এলো। ডাক্তার ওদের কাছে এগিয়ে এসে বললেন, ঘাবড়াবার কিছু নেই। সাডেন টেনশন থেকে একটা এক্সাইটমেন্ট হয়েছে। সেডেটিভ দিয়েছি, এখন ঘুমাবেন কিছুক্ষণ। ডাক্তার চলে যেতে প্রবীর এসে বৃষ্টির মাথায় হাত রাখল। আমাকে চিনতে পারছিস? আমি তোর জেঠু। চিনেছে বৃষ্টি। কিছু কিছু মানুষকে চিনিয়ে দেওয়ার দরকার হয় না, দেখলেই চিনে ফেলা যায়। বাবার সঙ্গে মিলও আছে অনেক। অতটা লম্বা, ছিপছিপে না হলেও মুখের ধাঁচ একই ধরনের, একই রকম গলার স্বর, কথা বলার ভঙ্গি। বৃষ্টি নিজেও বুঝতে পারল না কেন যে চোখে আচমকা জল এসে গেল তার। একেই কি তবে নিকটজনের টান বলে? এই দেখো, এই দেখো, আমার চোখে জল কেন? মন খারাপ করছিস কেন? আসলে তোকে দেখে শুভু একটু বেশি খুশি হয়েছিল তো, তাই। খুশি না ভয়? বাবার এই ভয়ার্ত মুখটা বৃষ্টির বুকে গেঁথে গেছে, বোধহয় চিরজীবনের মতো। সেই মুখ এখন অনেক শান্ত, স্বাভাবিক। মাঝে মাঝে ঠোঁট দুটো অল্প নড়ে উঠছে। আলগা তন্দ্রায় ছেঁড়া ছেঁড়া স্বপ্ন দেখছে সুবীর। একটা বাচ্চা ছেলে শ্যামবাজারের মোড়ে দাঁড়িয়ে বিজ্ঞাপনের নিয়ন বাতি দেখছে। জ্বলছে, নিভছে, বিশাল বিশাল বিজ্ঞাপন। বিজ্ঞাপনের হোর্ডিং বদলে হয়ে গেল স্কুলের ক্লাস। বাংলা ক্লাসে অমূল্য স্যার লিখতে দিয়েছেন, বড় হয়ে তোমরা কে কি হতে চাও। বাচ্চা ছেলেটা লিখেছে, বড় লোক হব, অনেক বড় লোক। মাস্টার মশাই বললেন, প্রথমে টাকাটাই চিন্ডি রে বাপ, পড়াশোনা করে আগে কিছু তো একটা হ, তারপর বড় লোক হবি। ক্লাস শুদ্ধ, সবাই হাসছে, সবাই। দৃশ্য বদলে গেল। ছেলেটার কাঁধে পাউডার, লিপস্টিকের ব্যাগ, জ্যাম, জেলি, আচারের শিশি, ওষুধে ভরা ভারী ব্রিফকেস। দৌড়চ্ছে, 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 অসংখ্য গলিগুঁজি। হঠাৎ একটা চওড়া রাস্তার মোড়ে জয়া। রাস্তাটা ঘন সবুজ, রাস্তার দুদিকে মৃতদেহের স্তূপ। জয়া আর সুবীর দুজনে মিলে দৌড়ল কিছুক্ষণ। তারপর অন্য রাস্তায় চলে গেল জয়া, সঙ্গে একটা বাচ্চা মেয়ে, আধফোঁটা ফুলের মতো।
বৃষ্টি। আবার দৌড়। এবার পাশে রীতা, রাজা। কোনো কোনো মোড়ে আচম্বিতে দেখা হচ্ছে বৃষ্টির সঙ্গে। অজানা বাঁকে এসে এক পলক দেখা দিয়েই মিলিয়ে যাচ্ছে বৃষ্টি। আবার দৌড়। রীতা, রাজা। জঙ্গলের গাছপালার ফাঁকে বৃষ্টির মুখ। নদীর জলে ভেসে উঠল বৃষ্টির মুখ। সেই ছেলেটা ছুটতে ছুটতে আয়নায় দেখা সুবীরের মতো পুরো দস্তুর লোক হয়ে গেছে। হঠাৎ তার মুখটা একটা ঘোড়ার মুখ হয়ে গেল। আবার সুবীর। বৃষ্টি নেই, রীতা নেই, রাজা নেই। ঘোড়া একা দৌড়চ্ছে সরু গলি দিয়ে। ন্যায়রত্ন লেনের গলি, অন্তহীন গলি। গলি ক্রমশ অন্ধকার হচ্ছে। ঘোড়ার মুখ দিয়ে গাঁজলা উঠছে। হাঁটু ভেঙে মুখ থুবড়ে পড়ে গেল ঘোড়া। সুবীর চোখ খুলল। বৃষ্টি সঙ্গে সঙ্গে ঝুঁকেছে। কিছু বলবে? সুবীর দুদিকে মাথা নাড়ল, কিন্তু জিভ দিয়ে ঠোঁটটা চাটল দেখে বৃষ্টি আবার জানতে চাইল, কি অসুবিধা হচ্ছে? একটু জল খাবো। মাথার পাশের টেবিলে রাখা কাঠ গ্লাসের জগ থেকে বৃষ্টি জল গড়িয়ে দিল। সুবীর দু চুমুক খেলো মাত্র, আবার চোখ বুজেছে। তোর মাকে একটা কথা বলতে পারবি? বৃষ্টি স্থির চোখে তাকালো সুবীরের দিকে। তোর মায়ের সমস্ত ইজেল, ক্যানভাস, রং, তুলি আমি সব ফেরত পাঠিয়েছিলাম। তবু একটা স্কেচ আমার কাছেই রয়ে গেল। আমাকে এঁকেছিল তোর মা পার্ক স্ট্রিটের পুরনো কবরখানায় বসে। আমাদের প্রথম পরিচয়ের দিন। বৃষ্টিকে কেউ যেন সমূলে নাড়িয়ে দিল। বাবা মার সম্পর্ক নিয়ে তার এতদিনের ধারণা, বিশ্বাস চিড় খেয়ে যাচ্ছে। সম্পর্কের সব সুতো ছিঁড়ে যাওয়ার পরেও এই কোন গ্রন্থিতে বাঁধা পড়ে আছে তার বাবা মা? গ্রন্থিটা কি বৃষ্টি, নাকি আরো গভীর কোনো চেতনা? বৃষ্টি বুঝতে পারছে না। কাল রাত্রে নার্সিংহোম থেকে ফিরবার সময় দেখেছিল মা ছাদে অন্ধকারে একা দাঁড়িয়ে। তাকে দেখেই নিচে নেমে এসেছিল। ভালো মামা তখন তাকে জিজ্ঞাসা করেছে, কেমন আছে এখন সুবীরদা? কি দেখে এলি? ভালো মামার গলায় উৎকণ্ঠা, তবে তার থেকেও বেশি উদ্বেগ যেন তার মার মুখে। বৃষ্টির চোখে চোখ পড়তেই মা মুখ ঘুরিয়ে নিল। নিজের মুখোশ পরা ছবির মানুষগুলোর মতোই লুকিয়ে ফেলল নিজেকে। এখন একটু বেটার। ডাক্তার তো বলেছেন ভয়ের কিছু নেই। মা নিঃশব্দে ঢুকে গিয়েছিল নিজের ঘরে। বৃষ্টি বুঝেছিল তার জন্য নয়, তার উত্তরটা শোনার জন্যই এতক্ষণ ছাদে দাঁড়িয়েছিল মা। অনেক রাত অবধি বিছানায় ছটফট করেছিল বৃষ্টি। তার কেবলই মনে হচ্ছিল, সায়নদীপই ঠিক। শুধু একটা দৃষ্টিকোণ থেকে কোনো সম্পর্ককেই বিচার করা যায় না। করাটা বোকামি। প্রতিটি মানুষই কোনো না কোনো জায়গায় নিজের কাছেই অসহায়। বাবা মার ঝগড়া, হিংস্রতা, একসঙ্গে থাকতে না পারাটা যতটা সত্যি ততটাই সত্যি অন্ধকারে ছাদে মার একা দাঁড়িয়ে থাকা, অথবা বাবার কাছে গোপনে থাকা মার পুরনো স্কেচ। বৃষ্টি খাট থেকে নেমে পড়েছিল। শৈশবের মতো কখন পায়ে পায়ে ছাদে উঠে গেছে টেরও পায়নি। জয়ার স্টুডিওতে এখন প্রায় সারা রাতই আলো জ্বলে। বেশিরভাগ দিন স্টুডিওতেই পাতা ক্যাম্বিসের খাটেই ঘুমিয়ে পড়ে জয়া। নিচে আর নামে না। বৃষ্টি কাঁচের সার্সিতে চোখ রেখেছিল। চতুর্দিকে রঙের দোয়াত, টিউব, তুলি, ব্রাশ নিয়ে জয়া ক্যানভাসের সামনে নিথর বসে। অনেকদিন পর স্টুডিওটা দেখছিল বৃষ্টি। ধুলো পড়া কয়েকটা ক্যানভাস কোণে জড়ো করা, দেওয়ালের পিঠে অবহেলায় পড়ে বহুদিন আগের পেন্টিং। কন্টে পেন্সিলগুলো ঘরময় গড়াগড়ি খাচ্ছে। মা কি ঝকঝকেই না রাখতো স্টুডিওটাকে। বৃষ্টি দেখল মার সামনে রাখা ক্যানভাসে
একটা দুটো রঙের আঁচড় পড়েছে মাত্র। রং তুলিতে কি যেন ধরতে চাইছে মা, পারছে না। কতক্ষণ যে দাঁড়িয়েছিল বৃষ্টির মনে নেই। হঠাৎ মা তাকিয়েছে তার দিকে। প্রথমে বৃষ্টি দূর ও মনস্ক, দেখছে কিন্তু দেখছে না। ক্রমে চোখ পলকহীন, সেই পলকহীন চোখ ভেদ করে চলে গেল বৃষ্টিকে। সেই দৃষ্টির টানে বৃষ্টি কখন ঢুকে গেছে স্টুডিওতে। দুজনে পাশাপাশি বাক্যহীন বসে রইল দীর্ঘক্ষণ। জীবন তো একটাই, সেই জীবন কতভাবেই না ছুঁয়ে ছুঁয়ে দেখছে মানুষ। জীবনের মানে খুঁজছে নিজেদের মতো করে। জয়া, সুবীর, রীতা, ফিরোজ, নিখিল, শিপ্রা, বৃষ্টির বন্ধু বান্ধব, সায়নদীপ। অন্যের ওপর প্রতিশোধ নিতে গিয়ে বৃষ্টি শুধু হারিয়ে ফেলেছিল নিজেকে। সুবীর আবার চুপ করে শুয়ে আছে। বৃষ্টি তার মাথায় হাত রাখতে গেল, ঠিক তখনই রীতা এসেছে, সঙ্গে রাজা। বৃষ্টিকে দেখেই রাজা মুহূর্তে ভয়ে কাঠ, চোখ বিস্ফারিত হয়ে গেল। ফর্সা মুখ আতঙ্কে সাদা হয়ে গেছে। বৃষ্টি হাসার চেষ্টা করল। রাজা একটুও ভরসা পেল না, মাকে আঁকড়ে ধরে আছে। বৃষ্টির চোখ ঝাপসা হয়ে এলো। রাজার মুখ আস্তে আস্তে বদলে যাচ্ছে। বদলাতে বদলাতে কখন বৃষ্টির মুখ হয়ে গেল সেই ছোট্ট বৃষ্টি। মার হাত চেপে ঠক ঠক করে কাঁপছে। বাবা ফিরেও তাকাচ্ছে না। বৃষ্টি আর দাঁড়ালো না, মন্থর পায়ে বেরিয়ে এলো নার্সিংহোম থেকে। বিকেল ফুরিয়ে আসছে। এবার বৃষ্টির জনসমুদ্রে একলা হাঁটার পালা। বৃষ্টিকে পাশে রেখে একটা লম্বা মিছিল চলে গেল। আর 4 দিন পরে ভোট। বৃষ্টি এবার প্রথম ভোট দেবে। সন্ধ্যা নামল শহরে। রাস্তার বাতিগুলো সব একে একে জ্বলে উঠেছে। একেই বলে সায়নদীপ। সায়নদীপ এখনো দিশের করে। জিতছে, অবিরাম জিতছে। সায়ন যে হারতে জানে না। তার জন্য এই শহরে অপেক্ষা করছে বৃষ্টি। একজন দুঃখী মানুষই শুধু তার বন্ধু হতে পারে এখন। হৃদয়ের জমা কষ্ট হৃদয়েই রয়ে গেল। থাক, অভিমান আর যন্ত্রণার দানা না হয় মুক্ত হয়েই জমা থাক বুকে। রাজা ভালো থাকুক, আর একটাও বৃষ্টি যেন তৈরি না হয় কোথাও। শুনছেন কাঁচের দেওয়াল। উপস্থাপনায় শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ অর্পিতা চট্টোপাধ্যায়, পর্ব পরিচালনায় দেবলীনা আচার্য, গল্প পাঠে জৈত্রী ব্যানার্জি, বৃষ্টি অধ্যায় সাহা, জয়া শ্রাবণী মুখার্জি, রীতা কেয়া মুখার্জি, সুবীর শেখর, রাজীব কুশল ভট্টাচার্য, সায়ন সৌম্য চ্যাটার্জি, তৃষিতা শ্রেয়সী বন্দ্যোপাধ্যায়, সুদেষ্ণা সুস্মিতা সর্দার, দেবাদিত্য ব্রতদীপ মুখার্জি, শুভ বিকি দাস, করবী আলপনা শর্মা, প্রবীর রূপান দাশগুপ্ত, বাবলু স্পন্দন দাস এবং অন্যান্যরা। আবহ সঙ্গীত কৌশিক দাস। প্রযোজনায় ভিজুয়াল অডিও। সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী। শুনলেন মির্চি গল্প গোল্ড মাইন, সুচিত্রা ভট্টাচার্যের লেখা কাঁচের দেওয়াল। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন।